ভার্সন 67 স্পেশাল এডিশন। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি হন্টেড স্টেশনের 67 নম্বর এপিসোডে। এবং আজকের এপিসোডের ঘটনাটি বেশ একটু অন্যরকম, একটা সুপার লেভেলের ইউনিক একটা ঘটনা। আমি আশা করছি আজকের ঘটনাটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। এবং আজকের এপিসোডের ঘটনাটি বেশ একটু বড় ঘটনা, এবং আমি জানি আপনারা সবাই বড় ঘটনা শুনতে ভীষণ ভালোবাসেন, এবং আরও অনেক বড় ঘটনা পেয়েছি এবং তার মধ্যে থেকে এই ঘটনাটাই আজ রাখছি। আমি অরিত্র আছি আপনাদের সঙ্গে, এবং আমি আশা করছি আজকের এপিসোডটি আপনারা খুব এনজয় করবেন। এনিওয়ে, আর বেশি কথা না বাড়িয়ে চলে আসছি সরাসরি আজ হন্টেড স্টেশনের 67 নম্বর এপিসোডে। আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন সুদেশনা কর, বারাসাত থেকে। ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। হাই অরিত্রদা, আমি সুদেশনা কর, বারাসাত থেকে লিখছি। এই প্রথম আমি হন্টেড স্টেশনে ঘটনা লিখে পাঠালাম। যদি সত্যি ঘটনাটা ভালো লেগে থাকে আপনি প্লিজ পড়ে শোনাবেন। তাই লেখায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনি প্লিজ একটু নিজের মতন করে মানিয়ে নেবেন। আজকের যে ঘটনাটি আমি পড়ে শোনাবো, এই ঘটনাটি একটি জোকাভূতের ঘটনা। একবার আমার মামাতো ভাইকে জোকাভূত ধরেছিল। এখানে একটা কথা বলে রাখি, জোকাভূত জলে থাকে। এবার মূল ঘটনায় চলে আসি। আমার মামাতো ভাই একজন ইউটিউবার। ও বিভিন্ন গেমের ওপরে ভিডিও বানায় এবং অদ্ভুতভাবে ওর চ্যানেলটা হ্যাক হয়ে যায়। ও একজন খুব পপুলার একজন ইউটিউবার। তা অনেকেই ওকে চেনেন, তা বিশেষ কারণে আমি নামটা গোপন রাখলাম। কথায় বলে না, ভাগ্য যখন খারাপ হয় তখন সব দিক থেকেই খারাপ হয়। আমার ভাইয়ের ভাগ্যটাও হয়তো ওই সময় ওরকমই যাচ্ছিল। চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার পর আমার ভাই ঠিক করে এবার নতুন চ্যানেল খুলবে এবং বিভিন্ন ভৌতিক বা অলৌকিক বা হররের ওপর ব্লগ বানাবে। সেই সাথে এটাও পরিকল্পনা করে যে বিভিন্ন ভয়ঙ্কর স্থানে গিয়ে সে হরর ভিডিও শ্যুট করবে। তা গত বছর আমি মামার বাড়ি যাই। সবাই ঠিক করে, মানে ভাই এবং ভাইয়ের সব বন্ধুরা ঠিক করে যে পঞ্চমীর দিন ওরা কোনো একটা হন্টেড প্লেসে যাবে এবং সেখানে গিয়ে ওরা একটা ব্লগ বানাবে, অর্থাৎ ভৌতিকের ওপরে ওরা একটা শ্যুটিং করবে। তা শ্যুটিং কীভাবে হয় সেটা দেখার আমার খুব ইচ্ছা ছিল, এবং আমি বললাম যে আমি ওদের সাথে যেতে রাজি আছি। ভাই বলল, ঠিক আছে, তাহলে কাল ভোর 5:30টার মধ্যে রেডি থাকিস। যেমন ভাবা তেমন কাজ। আমিও সেই মতন ভোর 5:30টার মধ্যে রেডি হয়ে গেলাম। যে জায়গায় শ্যুটিং করতে যাওয়া হলো সেই জায়গাটি আমার মার বাড়ি থেকে 42 কিলোমিটার দূরে। বিশেষ কারণে আমি জায়গাটার নাম এখানে মেনশন করছি না। জায়গাটিতে গিয়ে যখন পৌঁছলাম তখন সকাল ওই 7:10 কি 15 হবে। জায়গাটা সম্পূর্ণ জনমানবহীন একটা জায়গা। বড় বড় গাছে আকাশ ঢেকে গেছে। এক ফোঁটা সূর্যের আলো যেন ওই জঙ্গল ভেদ করে প্রবেশ করতে পারছে না। সূর্যের আলো সেভাবে প্রবেশ না করায় জায়গাটা বেশ অন্ধকারাচ্ছন্ন লাগছে। আবার কোথাও কোথাও গাছপালা ভেদ করে সূর্যের আলো পড়েছে এবং বেশ কিছু গাছপালার ছায়া, আর জায়গাটা পুরো আলো ছায়ার মধ্যে একটা পুরো অন্যরকম মায়াবী একটা জায়গা। এতটাই নির্জন জায়গা যে যে কেউ গেলেও সেখানে ভয় পাবে। আমাদের গাড়িটা যে জায়গায় দাঁড়ালো সেই জায়গায় একটা বিশাল জলাশয়, আর জলাশয়টা একদম পুরো ঘন জঙ্গলের মধ্যে আবৃত, আর সেখানে চারিদিকে গাছপালা ঘেরা এবং গাছপালার ছায়া পড়ে জায়গাটা পুরো অন্ধকার, আর তার সাথে জলটা যেন একদম পুরো শ্যাওলায় পরিপূর্ণ। জলাশয়টার চারদিক একদম কাঁটাতার দিয়ে ঘেরা এবং একপাশে ব্যারিকেড করে লেখা আছে ডেঞ্জার। সত্যি জায়গাটা খুব ভুতুড়ে এবং গা ছমছমে পরিবেশ। তা ওদের ভিডিও শ্যুট হয়ে গেলে আমি বললাম, চল আর থেকে লাভ নেই, এবার বাড়ি ফেরা যাক। বেশ অনেকক্ষণ তো থাকলাম, আবার যদি কোনো বিপদ হয়। কিন্তু ভাই অল্প বয়স, রক্ত গরম, যেখানেই বাধা সেখানেই ঝোঁক বেশি। ও সব জায়গায় সব বিপদে ও ঝাঁপিয়ে পড়তে চায়। এরপর ওদের টিম জঙ্গলের আরও ভিতরের দিকে এগিয়ে যাচ্ছে। আমি ভাবলাম যে আমি শুধু শুধু কেন গাড়ির মধ্যে বসে থাকবো, যাই, আমি ওদের সাথে যাই। যতই আমরা হেঁটে জঙ্গলের ভিতর দিকে যাচ্ছি ততই মনের মধ্যে একটা যেন তীব্র আতঙ্কের সৃষ্টি হচ্ছে। হঠাৎ আমার মনে হলো কেউ যেন পেছন থেকে তীরের মতন একদম জলাশয়ের দিকে দৌড়ে চলে গেল। কিন্তু পিছন ফিরে আমি কাউকে দেখতে পেলাম না। আমার গাটা কেমন ভয়টা ছমছম করে উঠল।
এরপর আমি দেখলাম ভাই হঠাৎ টিমমেটদের ছেড়ে ওই জলাশয়ের দিকে দৌড়ে গেল। টিমের সবাই তো খুব অবাক যে কী ব্যাপার, ও হঠাৎ করে এরকম জলাশয়ের দিকে চলে গেল কেন, এরকম তো কোনো যাওয়ার কথা নয়। তখন আমরাও সবাই ভাইয়ের পিছনে পিছনে ওই জলাশয়ের দিকে দৌড়ালাম। আর সেই সাথে বড়ই অদ্ভুত, কীভাবে যেন ওই কাঁটাতার ভেদ করে ভাইয়ের পা স্লিপ করে ওই পুকুরে জলের মধ্যে পড়ে গেল। এর জন্য ভাইয়ের গা হাত পা কেটে রক্ত ঝরতে শুরু করলো। টিমমেটসরা ভাইকে বলল, নে নে উঠে আয় উঠে আয়, কিন্তু ভাই কিছুতেই জল ছেড়ে উপরে উঠে আসবে না। কিসের একটা মোহ, কিসের একটা অ্যাট্রাকশন ভাইকে যেন ওই জলের মধ্যে আবদ্ধ করে রেখেছে, যা ছেড়ে ভাই যেন আর উঠতেই চাইছে না। তারপর 4-5টা ছেলে টেনে ভাইকে জল থেকে তুললো। তারা সবাই লক্ষ্য করলো ভাইয়ের গায়ে কেমন একটা পাশবিক শক্তি ভর করেছে। ভাইয়ের গা যেন একটা অসম্ভব পাথরের মতন ভারী হয়ে গেছে। তা যাই হোক, ভাইকে যখন জোর করে গাড়িতে বসানো হলো, ভাই তখন যেন একটা অন্যরকম মানুষ হয়ে গেল। প্রচণ্ড গম্ভীর, কারোর সাথে কোনো কথা বলছে না, যেন একদম থম মেরে বসে আছে। ভাইয়ের টিমমেটসরা ভাইকে জিজ্ঞাসা করলো, কিরে এত চুপচাপ কেন, এভাবে থম মেরে বসে আছিস, শরীর খারাপ নাকি? কিন্তু ভাই টোটালি নির্বাক, ভাইয়ের মুখে কোনো কথা নেই। গাড়িটা ফেরার পথে আমরা একটা ধাবায় গাড়িটাকে দাঁড় করালাম। প্রচণ্ড খিদে পেয়েছে, তা ভাবলাম চা কফি বা আর তার সাথে কিছু একটা খাবার খেয়ে নেব। সবাই গাড়ি থেকে নামলেও ভাই কিন্তু কোনোভাবেই গাড়ি থেকে নামছে না। তারপর সবাই জোর করে যখন ভাইকে গাড়ি থেকে নামালো আর ভাইকে জিজ্ঞাসা করা হলো যে সে কি খাবে, কিন্তু ভাই সে সময় জল ছাড়া আর কিচ্ছু খেতে চাইছে না। ভাই এরপর জল দেখে পাগল হয়ে গেল। ভাইকে যখন জল দেয়া হলো, ভাই তখন জল খেয়ে জল গায়ে ঢেলে এবং মাটিতে অনেক জল ফেলে চারিদিকটা পুরো একাকার করে দিল। সেই সাথে সেখানে আরও যা জল ছিল সেসব জল ভাই মাটিতে ঢাললো এবং সেই জলের মধ্যে ভাই যেন লটাপটি খেতে লাগলো। এই অবস্থায় ভাই তখন খিলখিল করে হাসছে। আমরা এই দৃশ্য দেখে একদম টোটালি স্তম্ভিত। এরপর কোনো রকমে আমরা জোর করে ভাইকে গাড়িতে তুলে গন্তব্যস্থলের দিকে রওনা হলাম। বাড়ি ফেরার পর ভাইয়ের পাগলামো যেন আরও দ্বিগুণ বেড়ে গেল। সারা বাড়িতে ভাই শুধু জল খুঁজতে লাগলো, জল খাচ্ছে আর জল মাটিতে ফেলছে, এরকম করছে। ভাইয়ের এরকম অদ্ভুত আচরণ দেখে বাড়ির সবাই তো প্রচণ্ড বিস্মিত। বাড়ির ভেতরে যে চৌবাচ্চা ছিল, ভাই সেই চৌবাচ্চার মধ্যে ঝাঁপ দেয় আর ও ভাইকে সেই চৌবাচ্চা থেকে কেউ আর তুলতে পারে না। এরপর ভাইকে কোনো রকমে বুঝিয়ে জোর করে চৌবাচ্চা থেকে তোলা হলে আমাদের ঘরের ডাইনিং টেবিলে যত যা জল ছিল সেই সব জল ভাই মাটিতে ঢেলে দিল এবং সেই জলে ভাই গড়াগড়ি খেতে লাগলো। আর তার কোনো খাবারের দিকে লক্ষ্য নেই, শুধু জল আর জল, জল আর জল। সারাদিন সারা রাত ভাই ওই চৌবাচ্চার মধ্যে ডুবে বসে থাকতো। দিনের পর দিন এইভাবে যেতে যেতে ভাইয়ের শরীর ক্রমাগত শুকিয়ে যাচ্ছে, গা হাত পা পুরো ফ্যাকাশে মনে হচ্ছে। ভাই মুখে একটা অদ্ভুত আওয়াজ করতে লাগলো এবং এই আচরণ দেখে আমার দিদিমা বলল ভাইকে ভূতে ধরেছে। তখন আমার দিদিমা অ্যাডভাইস দিল কোনো প্রকারে ভাইকে বাড়ির বাইরে বের করা যাবে না। ভাই যদি বাড়ির বাইরে বেরিয়ে যায় তাহলে কোনো নদী বা পুকুরে ঝাঁপ দেবে এবং মারা যাবে। দিদিমা তখন ব্যাগ থেকে একটা কাগজ বের করে আমাকে দেয়। কাগজে একটা ফোন নম্বর লেখা। দিদিমা বলে এই ফোন নম্বরটা আমাকে ধরিয়ে দে, আমি একজন প্যারানর্মাল বিশেষজ্ঞের সাথে কথা বলবো, তাই এই ফোন নম্বরটা তারই নম্বর। আমি ফোন করে দিদিমাকে ধরিয়ে দিলাম। দিদিমা প্যারানর্মাল এক্সপার্টের সাথে কথা বললেন। ভদ্রলোক একজন প্যারানর্মাল এক্সপার্ট। তিনি পরদিন মামার বাড়িতে এলেন। ভাইকে দেখে উনি বললেন ভাইকে জোকা ভূতে ধরেছে, তবে ওর হাত থেকে বাঁচার উপায়ও আছে। উনি সর্ষে ছিটে দিলেন চারিদিকে এবং বললেন চৌবাচ্চা ইমিডিয়েট খালি করে দাও, বাড়িতে যেখানে যত জল আছে সব ফেলে দাও। যখন চৌবাচ্চা খালি করা হলো তখন হঠাৎ করে আমরা দেখলাম আমাদের দোতলার ওপরে যেই ট্যাঙ্কটা আছে, ভাই দৌড়ে সেই ট্যাঙ্কে চলে গেল এবং ট্যাঙ্কের ঢাকনা খুলে সেই ট্যাঙ্কের মধ্যে প্রবেশ করলো। কিছুতেই ট্যাঙ্ক থেকে ভাইকে বের করা যায় না। ভাই তখন ট্যাঙ্কের ভিতর থেকে চিৎকার করে বলছে এদিকে যে আসবে আমি তাকেই মেরে ফেলবো। এই প্যারানর্মাল এক্সপার্ট আমাদের বললেন ভয় পেও না, ট্যাঙ্ক খালি করে দাও, যত কল আছে সব কল খুলে ট্যাঙ্ক খালি করে দাও। এরপর যত কল আছে সব কল টোটালি খুলে দিয়ে ওই ট্যাঙ্ক খালি করা হলো।
ভাই তখন প্রচণ্ড রেগে গিয়ে ট্যাঙ্ক থেকে বেরিয়ে এলো। এরপর সবাই মিলে ভাইকে শক্ত করে বেঁধে রাখলো। প্যারানর্মাল জিজ্ঞাসা করলেন, কিরে তুই ওকে কেন ধরেছিস? তুই ওর শরীর ছেড়ে চলে যা, যেখানে ছিলিস সেখানেই চলে যা, আর তুই যদি না যাস তোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবো। সেই ভূত তখন ভিতর থেকে উত্তর দিল, কেন এই ছেলেটা আমাকে বিরক্ত করতে গেছিল? আমি তো বেশ একা ছিলাম, আমি তো চাইলে আমার জায়গায় কেউ থাক, তাই ওকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাবো। তারপর এক্সপার্ট একটা প্রদীপ জ্বাললেন এবং সেই সাথে কিছু সর্ষে সেখানে ছড়ালেন। তারপর ছোট একটা পাত্রে জল দিয়ে সেই জলের ওপর প্রদীপটা রাখলেন। তারপর প্রদীপের নিচে থাকা জলের মধ্যে তিনি কিছু সর্ষে ছড়ালেন। এরপর এক্সপার্ট জোকাভূতকে আদেশ করলেন ভাইয়ের শরীর থেকে বেরিয়ে যেতে। এটা বলা মাত্র ভাইয়ের শরীর থেকে একটা কালো ধোঁয়া যেন বেরিয়ে গেল এবং প্যারানর্মাল এক্সপার্ট সেই হালকা কালো ধোঁয়াটিকে তার নিজের সঙ্গে আনা একটি কাঁচের বোতলের মধ্যে ঢুকিয়ে নিলেন। আমি সমস্ত ঘটনার প্রত্যক্ষদর্শী। যদি নিজে চোখে না দেখতাম তাহলে হয়তো কোনোদিন বিশ্বাসই করতাম না যে এসব হয়। এরপর ভাই আস্তে আস্তে সুস্থ হতে লাগলো এবং এক্সপার্ট তার ওই বোতলটিকে নিজের সঙ্গে নিয়ে চলে গেলেন। যাওয়ার সময় এক্সপার্ট বলে গেলেন, আর কোনো ভয় নেই। এরপর আমি 4-5 দিন থেকে মার বাড়ি থেকে আবার নিজের বাড়ি চলে এলাম। এরপর থেকে ভাইয়ের আর কোনোদিন কোনো সমস্যা হয়নি। তো এই ছিল ঘটনা। ঘটনাটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার হান্টেড স্টেশন চ্যানেলে পাঠ করে শোনাবেন। আপনার মন্ত্রমুগ্ধ কণ্ঠে এই ঘটনাটা শুনলে শ্রোতারা আশা করি ভীষণ খুশি হবে। হ্যালো অডিয়েন্স, এই ছিল সুদেশনার পাঠানো প্রথম ঘটনা। ঘটনাটা তোমাদের কেমন লাগলো? আমার কিন্তু ব্যক্তিগতভাবে ভীষণ ভীষণ ভালো লেগেছে। যাক, তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। তোমরা যদি চাও তোমাদের জানা কোনো ঘটনা বা তোমার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বা তোমার পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা যদি পাঠাতে চাও তাহলে মেল করতে হবে hauntedStation25@gmail.com এবং এর পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9734068686। এছাড়াও হান্টেড স্টেশন ফেসবুকেও অ্যাভেলেবেল। সো আমাদের সাথে যোগাযোগ করা খুব ইজি। আচ্ছা, একটা কথা, হান্টেড স্টেশন কোনো রকম অন্ধবিশ্বাস কুসংস্কারকে প্রমোট করে না, আর ঘটনাকে যে সবসময় সত্য বলে মেনে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বিশ্বাস কিংবা অবিশ্বাস সেটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত। আর বিশ্বাস না থাকলে এইসব ঘটনাকে এন্টারটেনমেন্ট হিসেবে ধরে নেওয়াটাই প্রাথমিকভাবে বুদ্ধিমানের কাজ। ফিরে আসা যাক গত সপ্তাহের লাস্ট এপিসোডে শাউট আউট পর্বে। আমাদের লাস্ট এপিসোডে কমেন্ট করেছেন কার্তিক সেন, নিহারিকা সান্যাল, দিবাকর রায়, অনুপর্ণা সেনগুপ্ত, সিলভার নাইট, বসন্ত মুখার্জি, অধীর মণ্ডল, সঞ্চারী পাল, অনুরাধা কর, সোনালী দত্ত, শাহজাহান মণ্ডল, ন্যাচারাল থিংস, রূপসা ভক্ত, শ্যাডো অফ গেম, সালেমন খাতুন। মেনি মেনি থ্যাঙ্কস প্রত্যেককে এইভাবে আমাদের পাশে থাকার জন্য। যাই হোক, সবাই ভালো থেকো। আবার ফিরে আসছি নেক্সট উইকে। টেক কেয়ার।